আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি জেবা রহমান। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। অর্থনীতিকে সচল রেখে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলা করার পরিকল্পনা নিচ্ছে সরকার। লকডাউনের বিকল্প ভাবা হচ্ছে জানিয়েছেন ক্যাবিনেট সচিব। বছরে ৯,০০০ কোটির বেশি টাকা খেলাপি ঋণের পরও খেলাপিদের প্রতি উদার সরকার, অভিযোগ টিআইবির। বিদেশের সাথে দেশি ৩ ব্যাংকের সন্দেহজনক লেনদেনের তথ্য ফাঁস যুক্তরাষ্ট্রে। ডাকসুর সাবেক ভিপি নূরসহ ৬ জনকে আসামি করে একই শিক্ষার্থীর আরেকটি ধর্ষণ মামলা। ছাত্র অধিকার পরিষদের বিক্ষোভ, আইন অনুযায়ী ব্যবস্থার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর। ঢাকায় সৌদি এয়ারলাইন্সের অফিস আজও অবরোধ। প্রবাসীদের ফ্লাইট বাড়ানোর সুপারিশ। এয়ারলাইন্সের ভিসা ওয়াকামা ৩ মাস বাড়াতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি। একদিনের ব্যবধানে আবারও বেড়েছে পেঁয়াজের দাম। ভারত থেকে পচা পেঁয়াজ আসাকে কারণ বলছেন ব্যবসায়ীরা। ভারত থেকে এসেছে আরও ৩ ট্রাক। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। অর্থনীতিকে সচল রেখে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলা করার পরিকল্পনা নিচ্ছে সরকার, জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। সচিবালয়ে এক আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর তিনি বলেন, ৭ দিনের মধ্যে সব মন্ত্রণালয়কে কর্মপরিকল্পনা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। এটা আসবে কিনা এটা তো সার্টেন না। আমাদের একটা ওয়ার্ক প্ল্যান এখন রেডি করে নিতে হবে। এর মধ্যে কতগুলো সাইট থাকতে হবে। একটা হলো আপনার ক্লিনিক্যাল সাইটটা আমাদের যারা এক্সপার্ট আছেন ওনারা রেডি করবেন, যে যদি আসেন রোগটা বিস্তার করেন কিভাবে তার ট্রিটমেন্ট প্ল্যানটা কিভাবে হবে। সিনারিওর উপরে ডিপেন্ড করবে আর কি। যদি কোনো রকম ইম্প্যাক্ট না হয়, আমাদের মূল কথা থাকবে আমরা ইকোনমিকে সচল রাখবেন। প্রত্যেকটা মন্ত্রণালয়ের উপরে দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে, তারা তাদের অধিক্ষেত্রের অফিস আদালত বা ইনস্টিটিউশনগুলো কিভাবে চালাবে তারা অবস্থা অনুযায়ী সিদ্ধান্ত। ভূ রাজনৈতিক বিরোধের মাধ্যমে করোনা মহামারী মোকাবেলায় জাতিসংঘের প্রচেষ্টাকে দুর্বল করবেন না, কারণ ঐক্যবদ্ধভাবেই আসে সাফল্য। ৭৫তম সাধারণ অধিবেশনের উদ্বোধনী ভাষণে তাগিদ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ সময় মঙ্গলবার ভোর ৪টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৫তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি কোভিড-১৯ নিয়ন্ত্রণে বিশ্ববাসীর সম্মিলিত প্রচেষ্টার আবশ্যকতা, ভ্যাকসিনের প্রাপ্যতা নিশ্চিতকরণ এবং জনগণের সুরক্ষা নিশ্চিতে গৃহীত কার্যক্রম নিয়ে কথা বলেন। ২৬ সেপ্টেম্বর রাত ৮টায় জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। এবারের ভাষণে রোহিঙ্গা, করোনা ভাইরাসের টিকা, জলবায়ু পরিবর্তন ও নারীর ক্ষমতায়ন সহ বিভিন্ন বিষয় তুলে ধরার কথা রয়েছে। The pandemic has shown that both developed and developing nations need the UN more than ever. It has shown us that multilateralism is the way forward. To take the UN on the right course towards its centenary and beyond, UN at 75 should provide a credible and practical roadmap for delivering on commitments and responding decisively to global challenges. We must not allow our geopolitical rivalries to weaken the UN. প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন রাস্তা নির্মাণের পাশাপাশি পুরনো রাস্তাগুলো রক্ষণাবেক্ষণের উপর গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন। একই সঙ্গে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের সময় জমি যেন নষ্ট না হয় সেদিকে দৃষ্টি দেওয়ার কথাও বলেন তিনি। একনেক সভায় প্রধানমন্ত্রী সব নির্দেশনা দেন। সভায় ১,২৬৬ কোটি টাকার ৫টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে অনুষ্ঠিত একনেক সভায় এই অনুমোদন দেওয়া হয়। সভায় ৩৭৬ কোটি টাকা খরচে জামালপুর জেলার দিকপাইত, সরিষাবাড়ি, তারাকান্দি সড়ক উন্নয়নে একটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। এছাড়া ৪০টি উপজেলায় ৪০টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, চট্টগ্রামে একটি ইনস্টিটিউট অফ মেরিন টেকনোলজি স্থাপনে বরাদ্দ দেওয়া হয়েছে ৩৩৫ কোটি টাকা। সীমান্ত এলাকায় বিজিবির ৭৩টি কোম্পানির আধুনিক বর্ডার অবজারভেশন পোস্ট বিওপি নির্মাণে ছাড় দেওয়া হয়েছে ২৩৩ কোটি টাকা। এছাড়া ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনার প্রকল্পে বরাদ্দ দেওয়া হয়েছে ২৪৬ কোটি টাকার আরও একটি প্রকল্প। সভার পর অনুমোদিত প্রকল্পগুলো নিয়ে সংবাদ সম্মেলন করেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। খেলাপি ঋণের তীব্রতা এবং তা উদ্ধারে কার্যকর ভূমিকার বদলে খেলাপিদের প্রতি সরকারের উদারতাকে দেশের জন্য ভয়ঙ্কর বলছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। প্রতি বছর ৯,৩৮০ কোটি টাকা করে খেলাপি ঋণের সাথে ব্যাংকিং খাতে নানা অনিয়মের ভয়ঙ্কর চিত্র উঠে এসেছে
তাদের গবেষণায়। ব্যাংকিং খাতে সুশাসন ও নিরাপদ ব্যবস্থার জন্য 10 দফা সুপারিশও দিয়েছে টিআইবি। ব্যাংকিং খাত তদারকি ও খেলাপি ঋণ নিয়ন্ত্রণ, বাংলাদেশ ব্যাংকের সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় নিয়ে মঙ্গলবার গবেষণার প্রতিবেদন প্রকাশ উপলক্ষে ভার্চুয়াল সংবাদ সম্মেলন করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। গত এক দশকে ব্যাংকিং খাতে চলমান অস্থিরতা, নৈরাজ্য, দুর্নীতি, ঋণ জালিয়াতি, খেলাপি ঋণের উচ্চহার ইত্যাদি তুলে আনা হয় গবেষণার প্রতিবেদনে। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আমানতকারী তথা সাধারণ জনগণের অর্থ দীর্ঘদিন ধরেই খেলাপি ঋণের মাধ্যমে আত্মসাৎ হচ্ছে বলে অভিযোগ রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে 2009 সালের শুরুতে দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণ ছিল 22,481 কোটি টাকা। জনগণের আমানতের দেখভাল করার দায়িত্ব সরকারের উপর সার্বিকভাবে। তার পরিবর্তে ঋণ খেলাপি, অর্থ আত্মসাৎকারী, জালিয়াতিকারী, অর্থ পাচারকারীদের সহায়ক শক্তি হিসেবে সরকার অনেক সময় ভূমিকা পালন করছে। এই যে জনগণের অর্থ লুটপাটকারী অন্য একদিক থেকে এবং অন্য দিক থেকে তাদের হাতে জিম্মি যেই সরকার, এই দুই শক্তির চাপের ফলে বাংলাদেশ ব্যাংক একটি প্রায় অকার্যকর প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়েছে, বিশেষ করে ঋণ খেলাপি নিয়ন্ত্রণের ক্ষেত্রে। টিআইবির প্রতিবেদনে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রতিবেদনের কিছু তথ্য উল্লেখ করা হয়। তাতে বলা হয় 2019 সালের জুন পর্যন্ত খেলাপি ঋণের সাথে বারবার পুনর্গঠিত ও পুনর্তফসিলি করা এবং উচ্চ আদালত কর্তৃক স্থগিতাদেশ পাওয়া খেলাপি ঋণ যোগ করে ব্যাংকিং খাতে খেলাপি ঋণের প্রকৃত পরিমাণ ছিল 2,40,167 কোটি টাকা। ব্যাংকিং খাত তথা পুরো অর্থনীতিকে এক অভূতপূর্ব নাজুক অবস্থায় ঠেলে দেওয়া হয়েছে। ব্রিঙ্ক অফ কলাপস যেটাকে বলা হয়, খাদের কিনারায় আমরা চলে এসেছি। যদি এখনই নিয়ন্ত্রণ করা সম্ভব না হয় তাহলে ধস অপরিহার্য বললে অত্যুক্তি হবে না, এবং যার ফলে সম্পূর্ণ বোঝা জনগণের উপর পড়বে। যে সুপারিশগুলো সেগুলো হচ্ছে বাংলাদেশ ব্যাংকে কিভাবে আরো কার্যকর করা যায় তার নিয়োগ নীতিমালা থেকে শুরু বিভিন্ন সুনির্দিষ্ট প্রস্তাবগুলো রয়েছে। খেলাপি ঋণ আদায়ে যথাযথ পদক্ষেপ না নিয়ে বারবার সরকার ঋণ খেলাপিদের পক্ষে ভূমিকা রাখায় উদ্বেগ জানায় টিআইবি। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। এদিকে বিদেশি ব্যাংকের সাথে বাংলাদেশের 3টি ব্যাংকের কমপক্ষে 8 লাখ মার্কিন ডলারের সন্দেহজনক লেনদেন হয়েছে। যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগের বিশেষ শাখা ফিনসেনের নথি থেকে এমন চাঞ্চল্যকর তথ্য ফাঁস হয়েছে। ফিনসেনের এসব তথ্য ফাঁস করেছে আন্তর্জাতিক অনুসন্ধানী প্রতিবেদকদের সংগঠন আইসিআইজে। বাংলাদেশের একটি স্বায়ত্তশাসিত ব্যাংক ও 2টি ইসলামী ব্যাংক 2014 থেকে 16 সালের মধ্যে এ লেনদেন করেছে বলে প্রতিবেদনে বলা হয়। এর মধ্যে ইসলামী ব্যাংকগুলো 4 ধাপে অস্ট্রেলিয়া ও লাটভিয়া থেকে দেশে $3,37,000 আনে, আর স্বায়ত্তশাসিত ব্যাংকটি 16 সালের সেপ্টেম্বরে 4 ধাপে $4,95,000 জার্মানির একটি ব্যাংকে পাঠায়। এ তালিকায় ভারতে 88 কোটি, আফগানিস্তানে 10 কোটি ও পাকিস্তানে 20 লাখ মার্কিন ডলারের অস্বাভাবিক লেনদেন হয়। ফিনসেনের তথ্য মতে 2000 থেকে 17 সাল পর্যন্ত অর্থ পাচার ও সন্ত্রাসবাদের সহায়তায় বিভিন্ন দেশের অর্থনৈতিক প্রতিষ্ঠানের মধ্যে 2 লাখ কোটি ডলারের অস্বাভাবিক লেনদেন হয়েছে, যার সিংহভাগই পরিচালিত হয়েছে ডাচ ব্যাংক, জেপি মর্গান, স্ট্যান্ডার্ড চার্টার্ড ও এইচএসবিসি সহ বেশ কিছু বহুজাতিক ব্যাংকের মাধ্যমে। পুলিশের ছদ্মবেশে হাতুড়ি বাহিনী সোমবার ভিপি নূরের উপর হামলা করেছে বলে অভিযোগ করেছেন ছাত্র অধিকার পরিষদের নেতারা। তারা বলেন, হামলা মামলা করে আন্দোলন থামানো যাবে না। ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর সহ সংগঠনের নেতাদের উপর পুলিশি হামলা ও ধর্ষণ মামলার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করে ছাত্র ও যুব অধিকার পরিষদ। এ সময় নেতারা বলেন, নতুন নতুন মামলা দিয়ে ভয় দেখিয়ে লাভ হবে না। যদি আমাদের কোনো অন্যায় থেকে থাকে, আমরা যদি অপরাধী হয়ে থাকি, আমরা স্বেচ্ছায় গ্রেপ্তার হতে রাজি আছি। আমাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যান। আমরা স্বেচ্ছায় কারাবরণ করতে রাজি আছি। আপনারা আমাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যান, গ্রেপ্তারের ভয় দেখাবেন না। যখনই ছাত্র অধিকার পরিষদ রাজনৈতিক দল গঠন করার প্রয়াস নিয়েছে, তখনই আপনারা দেখেছেন বিভিন্ন ধরনের হামলা, মামলা, জুলুম, নির্যাতন, নিপীড়ন করে যাচ্ছে। ওরা মনে করেছে নূরকে মেরে মনে হয় ছাত্র অধিকার পরিষদকে চুপটি মেরে বসিয়ে দেবে। যদি এটি ভেবে থাকেন, তাহলে আজকে বলতে চাই, আপনারা বোকার স্বর্গে বসবাস করছেন। কারণ এই ছাত্র অধিকার পরিষদের প্রত্যেকটি নেতা কর্মী এক একটা ভিপি নূর। পরে সংগঠনের নেতাকর্মীরা প্রেস ক্লাব থেকে মিছিল নিয়ে যান জাতীয় জাদুঘরের সামনে।
শাহবাগ থানার সামনে পুলিশের উপস্থিতি থাকলেও দেয়া হয়নি বাধা। সেখানে আবারও সংক্ষিপ্ত সমাবেশ করে সংগঠনটি। আমরা মনে করি গতকাল পুলিশের ছদ্মবেশে সেই হাতুড়ি বাহিনীরা আমাদের উপর হামলা করেছিল, এদেরকে চিহ্নিত করতে হবে। একটি দুইটি তিনটি নয়, শত শত হাজার হাজার সিরিজ মামলা করেও আমাদেরকে দাবায় রাখা সম্ভব নয়। এদিকে পূর্ব ঘোষণা অনুযায়ী ঢাকার বাইরেও সমাবেশ করে ছাত্র ও যুব অধিকার পরিষদ। চট্টগ্রাম, যশোর, ময়মনসিংহ, টাঙ্গাইলে মানববন্ধন ও প্রতিবাদ সভা করে তারা। টাঙ্গাইলের সমাবেশে হামলার অভিযোগ করা হয় ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের বিরুদ্ধে। অন্যদিকে রাজধানীর কোতোয়ালি থানায় নূর সহ 6 জনের বিরুদ্ধে নতুন করে অপহরণ, ধর্ষণ ও ডিজিটাল আইনে মামলা হয়েছে। লালবাগ ও কোতোয়ালি 2 থানায় করা মামলার বাদী একই শিক্ষার্থী। গত পরশুদিন আপনারা জানেন লালবাগ থানায় একটা নারী নির্যাতনের মামলা হয়েছিল। সেই একই বাদিনী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, তিনি একটা অভিযোগ করেছেন কোতোয়ালি থানায়। অভিযোগটা গুরুতর, এটাকে হালকাভাবে নেওয়ার সুযোগ নাই, আমরা এটা সিরিয়াসলি তদন্ত করব। এর আগে রবিবার রাতে ধর্ষণে সহায়তা করার অভিযোগ এনে নুরুল হক নূর সহ আরও 5 জনকে আসামি করে লালবাগ থানায় মামলা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শেষে ফেরার পথে সোমবার সন্ধ্যায় 7 জনকে আটক করে গোয়েন্দা পুলিশ। আটকের কয়েক ঘন্টা পর রাতেই নূর সহ অন্যদের ছেড়ে দেয় পুলিশ। মিজানুর রহমান সবুজ, বাংলাভিশন, ঢাকা। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, নূরের বিরুদ্ধে যে ধর্ষণ মামলা হয়েছে সেটি নিয়ে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমাদের সবাই নলেজে রয়েছে, একটা মামলা হয়েছে, সেই মামলা এটা যেভাবে করা দরকার সেইগুলো পুলিশ অ্যাড্রেস করবে। স্বাস্থ্য অধিদপ্তরে ড্রাইভার মালেক বা অ্যাকাউন্টেন্ট আফজালের মতো দুষ্ট চক্রের আরও 44 জনের দুর্নীতি ও অবৈধ অর্থবিত্তের খোঁজে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক, জানিয়েছেন স্বাস্থ্য সচিব মোহাম্মদ দিলওয়ার বক্ত। স্বাস্থ্যের ড্রাইভার, পিয়ন, কেরানি সহ তৃতীয় চতুর্থ শ্রেণীর এই কোটিপতিদের সম্পদের অনুসন্ধান চলছে বলে জানান তিনি। কেবল ড্রাইভার মালিক নয়, কেবল হিসাবরক্ষক আফজলও নয়, দুদকের হাতে স্বাস্থ্য অধিদপ্তরের তৃতীয় চতুর্থ শ্রেণীর আরও 44 কর্মচারীর এমন অপকর্মের ফিরিস্তি। নামে বেনামে কোটি কোটি টাকার সম্পদ তাদের। অনুসন্ধানে সম্পদের বৈধ উৎস না পাওয়ায় এরই মধ্যে তাদের 21 জনের স্থাবর অস্থাবর সম্পদের হিসাব চেয়ে নোটিশ পাঠিয়েছে দুদক। পর্যায়ক্রমে নোটিশ যাবে বাকিদের নামেও। মোট 45 জনের অনুসন্ধানের জন্য একটি অনুসন্ধান টিম গঠন করা হয়। এর মধ্য থেকে ইতিমধ্যে 21 জনকে সম্পদ বিবরণী নোটিশ জারি করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে ওই তালিকা থেকে। কিন্তু ওই 21 জনের সাথে যেহেতু তাদের আত্মীয় স্বজন বা স্ত্রী জড়িত হয়েছে, তাদেরকে নোটিশ দেওয়া হয়েছে। তৃতীয় শ্রেণীর কর্মচারীদের এই অবস্থা হলে স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তাদের দুর্নীতি ও অবৈধ সম্পদ কোন পর্যায়ে হতে পারে, এই প্রশ্ন সামনে নিয়ে চলছে দুদকের অনুসন্ধান। অনুসন্ধানে বেশ কিছু তথ্য বেরিয়ে এসেছে এবং যাদের তথ্য বেরিয়ে এসেছে তাদের বিষয়ে দুদক অনুসন্ধান করছে। তো আরও অনেকেরই নাম আসতে পারে এবং সেগুলো ইনক্লুড করা হচ্ছে। সেখানে প্রথমে হয়তো ইনকোয়ারি করে মামলা হবে, মামলা করার পরে যদি দেখা যায় যে আরও অতিরিক্ত লোক আসে, তাদের চার্জশিটে তাদের নাম দিতে পারে। শুধু কর্মচারী নয়, অনুসন্ধানে যাদের নাম আসবে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দুদক সচিব। এসএম ফয়েজ, বাংলাভিশন, ঢাকা। সৌদি এয়ারলাইন্সের ঢাকা অফিসের বিরুদ্ধে টিকিট বিক্রিতে অনিয়মের প্রতিবাদে রাজধানীর কারওয়ান বাজারের সার্ক ফোয়ারার মোড় অবরোধ করে দ্বিতীয় দিনের মতো আন্দোলন করেছে প্রবাসীরা। প্রায় 3.5 ঘন্টা বন্ধ থাকে যান চলাচল। ফ্লাইট সংখ্যা ও বেশিরভাগ প্রবাসীর আকামার মেয়াদ বাড়াতে দেশটির কাছে সুপারিশের কথা জানিয়েছে সৌদি এয়ারলাইন্সের ঢাকা অফিস। ফিরে যাওয়ার টিকিট না পেয়ে দ্বিতীয় দিনের মতো মঙ্গলবার সকাল থেকে কারওয়ান বাজার সার্ক ফোয়ারার মোড় অবরোধ করে সৌদি প্রবাসীরা। এই সময় তারা যানবাহন আটকে দেয়। অভিযোগ তোলে সৌদি এয়ারলাইন্সের
ঢাকা অফিসের টিকিট বিক্রির অনিয়ম নিয়ে। 1100 টিকিট বিক্রি করছে, 104 জনকে টিকিট দিছে, আর সব বাইরে ব্ল্যাক করে দিয়ে ফেলছে। পুলিশ আইনা পর্যন্ত আমাদের উপরে লাঠিচার্জ পর্যন্ত করা হয়েছে। কেন আমরা কি চুরি করতে আসছি না ডাকাতি করতে আসছি? আমরা নাকি রেমিটি যোদ্ধা, তো রেমিটি যোদ্ধার কি এটাই কি অবদান? রেমিটি যোদ্ধা এভাবে রাস্তাঘাটে ঘুরবে, বৃষ্টিতে ভিজবে। অনেকের রিটার্ন টিকিট থাকলেও তা কনফার্ম করতে পারছেন না। আপ এন্ড ডাউন টিকিট করে আসছি, আমাদের কোনো ভ্যালুই নাই। টোকন আমার 2009, বুঝছেন? আসতে বলতেছে 30 তারিখে। 30 তারিখে আমার মেয়াদ শেষ, তাহলে আমি যাবো কিভাবে? রাজনীতি কোনো কিছু বুঝি না। আমরা 30 তারিখের আগে যারা প্রবাসী আমরা সবাই সৌদি আরবে পৌঁছতে চাই। বেশিরভাগের আকামার মেয়াদ শেষ হবে 30 সেপ্টেম্বর, তাই সময় মতো টিকিট না পেলে থাকবে না ভিসার মেয়াদও। সরকারি মাধ্যমে ঘোষণা আসুক, ছুটিটা বাড়ানো হোক। আমার কালকে টোকেন দিছে, বলছে 13 তারিখে আসার জন্য, তারপর ভিসার মেয়াদ শেষ হচ্ছে 30 তারিখে। আমি 13 তারিখে এসে কি করবো? 3 দিন ধরে সৌদি এয়ারলাইন্সের কারওয়ান বাজারের অফিসের সামনে টিকিট নিতে জড়ো হচ্ছে প্রবাসীরা। অনেকে টিকিটের জন্য রাত্রি যাপনও করেছে। আমরা গত শনিবারে এখানে আসছি, এসে টিকিট টোকেন নিছি, নেওয়ার পরে প্রথম দিন মনে হয় 70-75 জনের মতন টিকিট দিছিল, এরপরে আর টিকিট দেয় নাই। সৌদি এয়ারলাইন্স ঢাকা অফিস কর্তৃপক্ষ বলছে এ মাসে মাত্র 4টি ফ্লাইটের অনুমতি মিলেছে, চলছে তা আরও বাড়ানোর চেষ্টা। 30 তারিখের মধ্যেই আমরা চেষ্টা করব কিছু ফ্লাইট দেওয়ার জন্য, তো এটা অ্যাপ্রুভাল হওয়ার পর আমরা কনফার্ম করব। আপনারা কি সৌদি কর্তৃপক্ষকে আপনাদের পক্ষ আমরা জানিয়েছি, জি জানিয়েছি অলরেডি যে এরকম যারা যেতে পারবে না, কারণ শর্ট অফ সিট, তাদের যেন অন্যান্য বারের মতো এবারে যেন এটা এক্সটেন্ড করিয়ে দেয়। আইনশৃঙ্খলা বাহিনীর পদক্ষেপে এক পর্যায়ে বিক্ষুব্ধরা সড়ক থেকে সরে গেলেও সুষ্ঠু সমাধানের আশায় অবস্থান নিয়েছে সৌদি এয়ারলাইন্সের ঢাকা অফিসের সামনে। করোনাকালীন সময়ে সৌদি আরব থেকে দেশে এসেছেন প্রায় লক্ষাধিক প্রবাসী, কিন্তু টিকিট সংকটের কারণে বেশিরভাগই আটকা পড়েছেন এই রেমিটেন্স যোদ্ধারা। সমস্যা দ্রুত সমাধান করে অর্থনীতির চাকা সচল করা হোক, এমনটাই প্রত্যাশা তাদের। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। এদিকে ছুটিতে আটকে পড়া সৌদি ফেরত প্রবাসীদের ভিসা ও আকামার মেয়াদ আরও 3 মাস বাড়ানোর জন্য দেশটিকে চিঠি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সৌদি যেতে ইচ্ছুক প্রবাসীদের স্মারকলিপি গ্রহণ করে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব। অন্যদিকে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন সচিব জানিয়েছেন সৌদি এয়ারলাইন্স ইচ্ছা করলে ফ্লাইট বাড়াতে পারে, আর ফ্লাইটের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ বিমান। সৌদি আরব ফিরতে টিকিটের জন্য দ্বিতীয় দিনের আন্দোলনের এক পর্যায়ে দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যায় 5 সদস্যের প্রতিনিধি দল। মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের হাতে 7 দফা দাবিতে স্মারকলিপি তুলে দেন তারা। সৌদি প্রবাসীদের দেশটিতে ফেরানোর বিষয়ে মন্ত্রণালয় আগে থেকেই কাজ করছে বলে জানান এই কর্মকর্তা। আমরা আন্তঃমন্ত্রণালয় সভা করেছি, ইতিমধ্যেই সৌদি সরকারের সাথে বাংলাদেশ সরকার এটা টেক আপ করেছে, এবং আমরা রিকোয়েস্ট করেছি অন্তত 3 মাস এটার জন্য বাড়িয়ে দেওয়া হয়। তাদের দাবির অনেক কিছু আমরা অলরেডি অ্যাকশন নিয়েছি, এবং অনেকগুলো তাদের বোঝানোর কিছু ভুল ছিল, তাদেরকে আমরা আজকে বোঝাতে পেরেছি, এবং তারা অত্যন্ত খুশি মনে চলে গেছেন। তবে দাবি পূরণ না হলে আবারও আন্দোলনে নামার সিদ্ধান্ত প্রবাসী কর্মীদের। ওনাদের কথা আমরা আশ্বস্ত হয়েছি, কিন্তু এখনো পর্যন্ত আমরা বিশ্বাস করতে পারছি না যে কার্যক্রম হবে কি হবে না। 26 তারিখের মধ্যে যদি কার্যক্রম না হয়, আমরা 26 তারিখে আবার আন্দোলন দেব। সৌদি এয়ারলাইন্স ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বাণিজ্যিক ফ্লাইটের অনুমতি নিয়ে চলমান জটিলতা সমাধানের পথে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন সচিব। বিমান সে ল্যান্ডিং পারমিশন চেয়েছে, এখনও পায়নি। আমরা আশা করছি হয়তো আজকালের ভিতরে ল্যান্ডিং পারমিশনটা পেয়ে যাবে। এই ল্যান্ডিং পারমিশনটা পেলে বিমান তার সবগুলো ফ্লাইট ওপেন করে দেবে, কমার্শিয়াল ফ্লাইটগুলো ওপেন করে দেবে। এছাড়াও সৌদি আরব যেহেতু আমাদেরকে বিমানকে পারমিশন দিয়েছে, সৌদি আরবকে সপ্তাহে 2টো ফ্লাইট অপারেশন করার অনুমতি দেওয়া হয়েছিল। সৌদি আরব যদি আমাদের কাছে আরও ফ্রিকোয়েন্সি চায়, তাহলে আমরা তাদেরকে আরও ফ্রিকোয়েন্সি বাড়িয়ে দেব। যে আমরা নতুন করে একটা টিকিটও বিক্রি করব না, শুধুমাত্র যারা বাংলাদেশ বিমানের টিকিট কেটে বাংলাদেশে আসছে তারা ওই টিকিটে যাতে ফেরত যেতে পারে, তাদের টিকিটগুলো আগে আমরা এনশিওর করব। এদিকে প্রবাসীদের এখন বড় ভাবনা যাদের ভিসা অথবা আকামার মেয়াদ চলতি মাসেই শেষ হচ্ছে। সৌদি সরকার এর আগে 3 দফায় 7 মাস মেয়াদ বাড়ালেও নতুন করে কোনো ঘোষণা না থাকায় অনিশ্চয়তা বেড়েছে প্রবাসীদের। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। আবারও অস্থিরতার আভাস দিচ্ছে পেঁয়াজের বাজার। একদিনের ব্যবধানেই সব ধরনের পেঁয়াজের দাম কেজিতে কমপক্ষে বেড়েছে
5 টাকা। ব্যবসায়ীরা বলছেন নতুন করে এই অস্থিরতার কারণ ভারত থেকে পচা পেঁয়াজ আসা। সব পরিসংখ্যানই বলছে দেশে পেঁয়াজের সংকট নেই, তারপরও কেবল ভারতের পেঁয়াজ রপ্তানি বন্ধের খবরে দাম বাড়ে লাফিয়ে লাফিয়ে। তবে পেঁয়াজ আমদানিতে সরকারের 5% শুল্ক প্রত্যাহারের ঘোষণা ও বাজার তদারকির চেষ্টায় মাঝের কয়েকদিন দামে রাশ টেনে ধরে, কিন্তু কয়েকদিনের ব্যবধানে আবারও যে ইস্যু হয়ে দাঁড়িয়েছে ভারতই। এবার আমদানি হওয়া পচা পেঁয়াজ। যে পেঁয়াজ আসছে এই পেঁয়াজ অনেক পচা বলতে সেই জন্য ইন্ডিয়ার পেঁয়াজ 2 দিন আগে বিক্রি হলো 54 থেকে 52 টাকা, আর এখন বিক্রি হচ্ছে 60 টাকা কেজি। ইন্ডিয়া পেঁয়াজের বাজার বাড়লেই দেশি পেঁয়াজের বাজার বাইরে জায়গা। যেহেতু পেঁয়াজ আসতেছে দাম কমে যাবে, আমাকে আগের তো লস দিয়ে দিই, লস দিয়ে পরে দেওয়ার কথা নেই। এই লস দেওয়ার কারণে পরে কালকে কিনতে গেছি 82 টাকা পাইকারি, আজকে কিনছি 85 টাকা পাইকারি। ইন্ডিয়ান পেঁয়াজ কিনতে গেছি পচা। একদিনের ব্যবধানে খুচরা কিংবা পাইকারি সবখানি সব ধরনের পেঁয়াজের দাম বেড়ে গেছে। ইন্ডিয়ান পেঁয়াজ বেশি কালকে 550 টাকা কেজি, আজকে শ্যামবাজারে 60 টাকা কেজি। আমরা কি করবো কোন ইনপোর্টের মাল বর্ডারের মালগুলো না আসে, তাহলে আমাদের করা কিছু আছে। ভারতের মাল আসতেছে, জায়গায় জায়গার মাল আসতেছে, এই মালগুলো কি মাল আসতেছে ওই দেয় আমার হইতে লস দেওয়া হইতেছে। বিদেশ তো নাইতেছে পেঁয়াজ হাইলে খুঁজে কাস্টমারে নেই, মালের লস, মালিক কাস্টমার বাজারে দেন কাস্টমার বলতেই নেই। ক্রেতারা বলছেন করোনাকালে পেঁয়াজের দামের ঊর্ধ্বমুখিতা হতাশাই বাড়াচ্ছে। পেঁয়াজের জন্য ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত আসলাম, পেঁয়াজ কিনতে পারলাম না, কারণ পেঁয়াজ দাম বেশি। ওই মাথা জিজ্ঞাসা করলাম, কেউ যাচ্ছে 300, কেউ যাচ্ছে 320, কেউ আবার 400। 2 কেজি পেঁয়াজ কিনছি 180 টাকায়। তাহলে এইভাবে আমরা চলবো কিভাবে? আমরা সাধারণ ইনকামের ভিতরে এই টাকা দিয়ে পেঁয়াজ কিনলে তো আমরা জীবনযাপন করতে পারবো না ঠিক মতো। দ্রুত সময় বিকল্প দেশ থেকে পেঁয়াজ আমদানিতে সরকারের সহায়তার পাশাপাশি বাজার তদারকি বাড়ানোর দাবি করেছেন ক্রেতারা। জিএম হাসান, বাংলা ভিশন, ঢাকা। এদিকে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে আজ আরও 3 ট্রাক পেঁয়াজ আমদানি করা হয়েছে। ভোমরা বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে এ নিয়ে গত 4 দিনে মোট 43টি ট্রাকে প্রায় 1070 মেট্রিক টন ভারতীয় পেঁয়াজ এ বন্দর দিয়ে দেশে এসেছে। তবে ভারতীয় নিষেধাজ্ঞায় গত 10 থেকে 12 দিন ধরে ট্রাকে বস্তাবন্দি অবস্থায় পেঁয়াজগুলো বৃষ্টিতে ভিজে ও রোদে পুড়ে নষ্ট হয়ে গেছে। বেশিরভাগই একেবারেই পচে গেছে। এর ফলে ব্যাপক লোকসান গুনতে হচ্ছে পেঁয়াজ আমদানিকারকদের। ইউথ পলিসি ফোরাম ওয়াইপিএফ এর ফ্ল্যাগশিপ উদ্যোগ ওয়াইপিএফ গভর্নেন্স অ্যাপ্রেন্টিসশিপের যাত্রা শুরু হয়েছে। সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে রাষ্ট্র পরিচালনায় তরুণদের ক্ষমতায়ন এই বিষয়কে সামনে রেখে এ প্ল্যাটফর্মের সূচনা। এর মাধ্যমে তরুণ গবেষকরা দেশের প্রশাসন ব্যবস্থা ও সংসদীয় কার্যক্রম সম্পর্কে সরাসরি ধারণা লাভে সক্ষম হবে। তরুণ প্রজন্মের নীতি গবেষণামূলক প্ল্যাটফর্ম ইয়ুথ পলিসি ফোরাম ওয়াইপিএফ এর ফ্ল্যাগশিপ উদ্যোগ ওয়াইপিএফ গভর্নেন্স অ্যাপ্রেন্টিসশিপের ভার্চুয়াল উদ্বোধন হয় ফোরামের ফেসবুক পেজে। বিভিন্ন পলিসি নেটওয়ার্ক থেকে বাছাই করা তরুণ গবেষক হিসেবে কাজ করবেন রাজনীতিবিদ, সংসদ সদস্য, সরকারি কর্মকর্তা ও ব্যবসায়িক প্রতিনিধিদের সাথে। আমরা সবার সাথে কাজ করব, সবার কাছ থেকে শিখবো, বিকজ আলটিমেটলি উই ওয়ান্ট বাংলাদেশ বেটার গভর্নড, এবং এটার জন্য আসলে সবার সাথে কাজ করা ছাড়া অন্য কোনো উপায় নেই। পৃথিবী বদলে যাচ্ছে, দেশ বদলে যাচ্ছে, টেকনোলজি বদলে যাচ্ছে, তো আমাদের কিন্তু রেডি থাকতে হবে যে ফিউচার পলিসি শুড বি ভেরি অ্যাডাপ্টেবল। এই অ্যাডাপ্টেশন ঠিক রাখার জন্য আমাদের কিছু মেট্রিক্স ঠিক করা উচিত। সেখানে ওয়াইপিএফ আমাদের সাথে কাজ করে একসাথে কাজ করে আমরা একটা মনিটরিং স্কিমে যেতে পারি। আমরা যত রিসার্চ করি, যত ডেটা ড্রিভেন অ্যানালিসিস করি, যাই করি, এটাকে ইমপ্লিমেন্ট করার জন্য আমাদের একটা ডেমোক্রেটিক একটা এনভায়রনমেন্ট, একটা সিস্টেম আগে প্রিভেল করতে হবে। তাছাড়া আমরা খাতা কলমে আমরা অনেক রিসার্চ করতে পারবো, অনেক ডেটা নিয়ে কাজ করতে পারবো, বাট ইন রিয়ালিটি এটা ইমপ্লিমেন্ট হবে না। দিস প্ল্যাটফর্ম ক্যান বিকাম আ ব্রিজ বিটুইন the policymakers, the bureaucrats, the veteran politicians, the older generation. এই উদ্যোগের মূল উদ্দেশ্য এমন প্ল্যাটফর্ম তৈরি করা যেখানে তরুণদের সাথে দেশের নীতি নির্ধারকদের জ্ঞানের বিনিময় হবে। সরকারের যে রাজনৈতিক যে সদিচ্ছা বা পলিটিক্যাল উইল, এটা কিভাবে ম্যানিফেস্টেড হবে, এবং আমি মনে করি পলিসিতেই সেটা কিন্তু চলে আসে। অর্থাৎ আমি সবসময় মনে করে এসেছি যে আগে আমাদের পলিসি থাকতে হবে এবং সেই পলিসি বাস্তবায়ন করার জন্য আইন, এবং সেখানে যদি একটা শূন্যতা থাকে, অর্থাৎ যদি কোনো পলিসি না থাকে, তাহলে কিন্তু আইনগুলো হারিয়ে যায়। ইন টার্মস অফ ড্রয়িং আ প্ল্যানস, কেউ বলতে পারবে না যে আমাদের উই আর পুয়ার,
অ্যাবসলিউটলি নানা ধরনের প্ল্যানের নিয়ে আমি বসবাস করি। বার্ষিক প্ল্যান, 5 বছরের প্ল্যান, প্রেক্ষিত প্ল্যান, 10 বছরের প্ল্যান, 20 বছরের প্ল্যান, এইচডিজি প্ল্যান, ডেল্টা প্ল্যান। ইটস এ ভেরি গুড একাডেমিক্যালি উই আর ভেরি রিচ। এবং ফর ইয়াং পিপুল লাইক ইউ যারা আপনি ইউথ পলিসি ফোরামে আছেন, শুধু নীতিমালা প্রণয়ন নয়, বরং এর বাস্তবায়ন জরুরি বলে মত আলোচকদের। মিজানুর রহমান সবুজ, বাংলা ভিশন, ঢাকা। দেশে করোনায় মৃতের সংখ্যা 5,000 ছাড়িয়েছে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও 28 জন। এই নিয়ে দেশে করোনায় মৃত্যু হল 5,007 জনের। গত একদিনে 14,164টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 1,557 জনের। এ নিয়ে মোট করোনা শনাক্ত হলেন 3,52,178 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,073 জন। মোট সুস্থ 2,60,790 জন। গত 24 ঘন্টায় শনাক্তের হার 10.99, সুস্থতার হার 74.05 এবং মৃত্যুর হার 1.42। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে করা মামলায় কারা অধিদপ্তরের উপমহাপরিদর্শক বজলুর রশিদের স্থাবর সম্পত্তি ক্রোক ও 2টি ব্যাংক হিসাব ফ্রিজের নির্দেশ দিয়েছেন আদালত। একই সাথে তার জামিন আবেদনও নামঞ্জুর করা হয়েছে। মঙ্গলবার ঢাকার বিশেষ জজ 5-এর বিচারক ইকবাল হোসেন এই নির্দেশ দেন। আজ মামলার অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল। বজলুরকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এ সময় দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল তার বিরুদ্ধে অভিযোগ গঠন করতে শুনানি করেন। অপরদিকে তার আইনজীবী অভিযোগ গঠন শুনানি পেছাতে সময়ের আবেদন করেন। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে 22 অক্টোবর অভিযোগ গঠনের জন্য শুনানির দিন ধার্য করেন। দুদকের আইনজীবী তার স্থাবর সম্পত্তি ক্রোক ও 2টি ব্যাংক হিসাব ফ্রিজের আবেদন করলে আদালত আবেদন মঞ্জুর করেন। এছাড়া বজলুর আইনজীবী জামিনের আবেদন করলে তার জামিন আবেদন নামঞ্জুর করে দেন আদালত। 2019 সালের 20 অক্টোবর জিজ্ঞাসাবাদের জন্য বজলুরকে গ্রেফতার করে দুদক। চট্টগ্রাম ফার্নেস বয়লার বিস্ফোরণে দগ্ধ 7 শ্রমিককে চিকিৎসার জন্য ঢাকায় আনা হচ্ছে। মঙ্গলবার বিকেলে লোহা উৎপাদনকারী প্রতিষ্ঠানটি জিপিএইচ ইস্পাত কারখানায় এই দুর্ঘটনা ঘটে। দগ্ধ শ্রমিকরা হলেন শাহিন আলম, টিপু সুলতান, শহীদুল ইসলাম, নুরুজ্জামান, কেওয়াল সিং চৌহান, আমির হোসেন ও রবীন্দ্র। এদের মধ্যে কেওয়াল সিং ভারতীয় নাগরিক। দুর্ঘটনার পর দগ্ধ 7 শ্রমিককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য 6 জনকে ঢাকায় পাঠানো হয়। পুলিশ জানান, কারখানার বয়লার বিস্ফোরণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। এবার ব্যবসা বাণিজ্যের খবর। রাজনৈতিক দল নিবন্ধন আইন 2020-এর নামে বাংলাদেশ নির্বাচন কমিশনের অগণতান্ত্রিক ও অসাংবিধানিক প্রচেষ্টার প্রতিবাদে গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয় রাজধানীতে। রাজনৈতিক দলের নিবন্ধন পদ্ধতি বাতিলের দাবি পরিষদ এর আয়োজন করে। সভায় গণপ্রতিনিধিত্ব আদেশ আইন 2009 এবং রাজনৈতিক দল নিবন্ধন আইন 2020-কে বাংলাদেশ সংবিধানের মূল চেতনার সম্পূর্ণ পরিপন্থী ও অগণতান্ত্রিক উল্লেখ করে তা বাতিলের দাবি জানান বক্তারা। আলোচনায় বক্তব্য রাখেন পরিষদের সদস্য সচিব আব্দুল মোনেম। উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, জুনায়েদ সাকি সহ অন্যরা। রাজবাড়ীতে নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক ও মূল্য স্থিতিশীল রাখার বিষয়ে স্থানীয় প্রশাসন ও ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা হয়েছে। জেলা প্রশাসক দিলশাদ বেগমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ডক্টর মোহাম্মদ জাফর উদ্দিন। যমুনা ব্যাংকের শাখা উদ্বোধন করা হলো দিনাজপুর চিরির বন্দরের রানীর বন্দর বাজারে। সকালে এর উদ্বোধন করেন প্রধান অতিথি প্রতিষ্ঠানের পরিচালক আলহাজ মোহাম্মদ সিরাজুল ইসলাম ভরসা। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আহসানুল হক মুকুল, যমুনা ব্যাংকের রংপুর ডিভিশনের ম্যানেজার বৃন্দ ও স্থানীয় ব্যবসায়ীরা। সাতক্ষীরার ক্ষুদ্র নৃগোষ্ঠীভুক্ত ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে। সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ করেন প্রধান অতিথি সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এবারে ক্লেমন খেলার সংবাদ। বাফুফের কাছে ক্যালেন্ডার মেনে লিগ ও টুর্নামেন্ট আয়োজনের দাবি করেছেন ক্লাব প্রতিনিধিরা।
সেখানে কাজী সালাউদ্দিন বলেছেন, তার 12 বছরের সময় সন্তুষ্ট ক্লাবগুলো কোনো অভিযোগ নেই। এদিকে রংপুরে সভা করেছেন সালাউদ্দিন বিরোধী পক্ষ, জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশন ও ক্লাব সমিতি। সেখানে বক্তারা বলেছেন, ফুটবল উন্নতিতে ফেডারেশনে পরিবর্তন এখন সময়ের দাবি। নির্বাচনকে সামনে রেখে প্রিমিয়ার ও চ্যাম্পিয়নশিপ লিগের ক্লাব কাউন্সিলরদের সাথে মতবিনিময় সভা করেছে সম্মিলিত ঐক্য পরিষদ। আবাহনীর কাউন্সিলরের আশা, বিসিবির মতো অর্থনৈতিকভাবে শক্ত অবস্থান তৈরি করতে পারবে বাফুফে। নিজে প্রার্থী, তবে বসুন্ধরা কিংস সভাপতি কথা বললেন ক্লাবগুলোর হয়ে। অ্যাকচুয়ালি মার্কেটিং এর জন্য অনেক কিছু করা সম্ভব। সো আমি আশা করব এবং যে আমি রিকোয়েস্ট করব সবসময় যাতে ফুটবল ফেডারেশনও সেই দিকটা আরো ভালোভাবে দেখে, যাতে আরো বেশি মার্কেটিং এগুলো তারা করতে পারে। সীমিত সামর্থ্যের মধ্যে যতটুকু সম্ভব, যতটুকু আশা উচিত, সাথে নিঃসন্দেহে তাতে কিছুটা ঘাটতি রয়ে গেছে, এইগুলো নিয়ে আমরা কাজ করব। সিনিয়র সহসভাপতি সালাম মুর্শিদি যদিও ক্লাবগুলোর নির্দিষ্ট আয়ের কোনো পদ দেখছেন না, অন্য প্রার্থীরাও চাইলেন সমর্থন। কোভিড-19-এর কারণে যে ক্লাবগুলো ডোনেশন ভিত্তিক চলে, সবাই ডোনেশনে চলে, ঠিক আছে, কারো পার্মানেন্ট ডোনার আছে, কারো হয়তো টেম্পোরারি, কেউ সাময়িকভাবে। এই ব্যাপারে তারা কিছু সহযোগিতা চেয়েছেন। জেলা পর্যায়ে যাতে লিগ হয়, এইজ লেভেলের ফুটবলার যাতে তৈরি হয়, একাডেমি যাতে তৈরি হয়, এই কাজগুলি কিন্তু প্রথমে আমাদের টার্গেট থাকবে এই কাজগুলি করা। চতুর্থ মেয়াদে সভাপতি প্রার্থী কাজী সালাউদ্দিন নিজের জয়ের ব্যাপারে যথেষ্ট আশাবাদী। অ্যাকচুয়ালি তারা আমার কাছে কিচ্ছু চাইনি, তারা বলেছে যা করছেন এটা কি কন্টিনিউশন করলেই আমরা 2-4-5 বছরের মধ্যে রেজাল্ট, যেই রকম রেজাল্ট দরকার তাই পাবো, এবং আমার কাছে একজনও ডিসস্যাটিসফ্যাকশন দেখে নেই। বিরোধী পক্ষ বসে নেই। রংপুরে কাউন্সিলরদের সাথে মতবিনিময় করেছে বাংলাদেশ জেলা ও বিভাগীয় এবং ক্লাব ফুটবল অ্যাসোসিয়েশনের সমর্থিত সমন্বয় পরিষদ। তারা বলেন, 12 বছরে দেশের ফুটবলের অধপতনের প্রমাণ ফিফা র্যাঙ্কিং। আমাদের যেখানে আসলে যাওয়া উচিত ছিল ফুটবলকে, আমরা সেই জায়গায় আসলে নিতে পারিনি, এটা আসলে আমাদের একটি ব্যর্থতা। আমি মনে করি যে আগামী দিনে যারাই আসুক অবশ্যই ফুটবলকে আরও সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করবে। সমন্বয় পরিষদের প্রার্থীদের দাবি, বাফুফের বর্তমান কমিটি দুর্নীতি ছাড়া কাজই করেননি। মনির হোসেন খান, বাংলা ভিশন, ঢাকা। দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করে নতুন কমিটির হাতে শুটিং ফেডারেশনের দায়িত্ব তুলে দেওয়া হবে, জানিয়েছেন শুটিং ফেডারেশনের এডহক কমিটির সভাপতি মেজর জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান। এডহক কমিটির সভাপতির নেতৃত্বে দায়িত্ব নেওয়ার পর প্রথম নির্বাহী কমিটির সভা করেছেন শুটিং ফেডারেশন। শুটিংয়ের উন্নয়নে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুটিংকে এগিয়ে নিতে দীর্ঘ, মধ্যম ও স্বল্পমেয়াদী 3 ধরনের পরিকল্পনার কথা জানান এডহক কমিটির সভাপতি। অলিম্পিককে সামনে রেখে শুটারদের প্রস্তুতিকেই প্রাধান্য দিচ্ছে ফেডারেশন। তবে করোনা পরিস্থিতির কথা বিবেচনা করে অনুশীলন হবে স্বাস্থ্যবিধি মেনে। শুটাররা যেন সহজে প্রয়োজনীয় অস্ত্র আমদানি করতে পারে, সেজন্য ক্রীড়া ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ের কথা জানান মেজর জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান। অনতিবিলম্বে যত দ্রুততার সাথে সম্ভব একটা নির্বাচিত কমিটি গঠন করা। আমরা কেবল দায়িত্বভার গ্রহণ করলাম, পুরো জিনিসটা আমরা একটু বুঝে নিতে কয়েকদিন একটু সময় লাগবে। আমাদের শুটারদের কোয়ালিটিতে আমরা কিভাবে আরও উন্নতি করতে পারি এবং তাদেরকে কিভাবে আরও উন্নত মানে নিয়ে যেতে পারি, সেটা একটা আমাদের একটা বড় লক্ষ্য থাকবে, লক্ষ্য নির্ধারণ হবে। চাঁদপুরের মতলবে নিজ বাড়িতে চিরনিদ্রায় শায়িত হলেন স্বাধীনতা বাংলা ফুটবল দলের সদস্য, জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার নওশিরুজ্জামান। করোনায় আক্রান্ত হয়ে বেশ কিছুদিন হাসপাতালে শয্যাশায়ী ছিলেন। স্বাধীনতার পর মোহামেডান স্পোর্টিং ক্লাবকে প্রথম লিগ শিরোপা এনে দেয়া এই স্ট্রাইকার সোমবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মঙ্গলবার চিরচেনা বঙ্গবন্ধু স্টেডিয়ামে হয় তার প্রথম নামাজে জানাজা। দেয়া হয় গার্ড অফ অনার। তাকে শেষবারের মতো দেখতে সেখানে হাজির হন ভক্ত, সহ খেলোয়াড়, স্বজনরা। শ্রদ্ধা ভালোবাসায় বিদায় নেন প্রিয় মাঠ থেকে। এরপর মুন্সিগঞ্জে দ্বিতীয় জানাজা শেষে চাঁদপুরের মতলবে নিজ বাড়িতে তার দাফন সম্পন্ন হয়। সংবাদ শেষ করব, বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানি। অর্থনীতিকে সচল রেখে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলা করার পরিকল্পনা নিচ্ছে সরকার। লকডাউনের বিকল্প ভাবা হচ্ছে, জানিয়েছেন ক্যাবিনেট সচিব। বছরে 9,000 কোটির বেশি টাকা খেলাপি ঋণের পরও খেলাপিদের প্রতি উদার সরকার। অভিযোগ টিআইবির। বিদেশের সাথে দেশি 3 ব্যাংকের সন্দেহজনক লেনদেনের তথ্য ফাঁস যুক্তরাষ্ট্রে।
ডাকসুর সাবেক ভিপি নূর সহ 6 জনকে আসামি করে একই শিক্ষার্থীর আরেকটি ধর্ষণ মামলা। ছাত্র অধিকার পরিষদের বিক্ষোভ, আইন অনুযায়ী ব্যবস্থার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর। ঢাকায় সৌদি এয়ারলাইন্সের অফিস আজও অবরোধ, প্রবাসীদের ফ্লাইট বাড়ানোর সুপারিশ। এয়ারলাইন্সের ভিসা ও আকামা 3 মাস বাড়াতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি। একদিনের ব্যবধানে আবারও বেড়েছে পেঁয়াজের দাম। ভারত থেকে পচা পেঁয়াজ আসাকে কারণ বলছেন ব্যবসায়ীরা। ভারত থেকে এসেছে আরো 3 ট্রাক। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/বাংলাভিশনে এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।